এই যে সিধু, তুই আবার লাইনে? কতবার বলেছি আমার টিউবওয়েল থেকে জল নিবি না। দাদা, এই গ্রামে তো আর পানি নেই। আমি কি শুধু নিজের জন্য নিচ্ছি? সংসারে তো খাওয়ার জন্য জল চাই। বউ বাচ্চা আছে বাড়িতে আমার। নিজের কপালে কিছু নেই, সংসার নিয়ে এসেছে। সারা জীবন ভিখিরির মতো আমার পেছনে ঘুরবি? নিজে একটা টিউবওয়েল বসাতে পারিস না? তুমি কি বুঝো না সমরেশ, টিউবওয়েল বসাতে কত টাকা খরচা হয়েছে? তারপর এই সিধু প্রতিদিন আসে, নিজে কিছু করতে জানে না, তবু মুখ লম্বা করে দাঁড়িয়ে থাকে। হায় সৃষ্টিকর্তা, এক ফোঁটা জলের জন্যেও যদি মানুষ এত লড়াই করে, তাহলে আমাদের কি দিন আসছে? জল তো সবার জন্যেই, কেবল ধনীর জন্যে নয়। সমরেশ, মানুষকে জল খাওয়ানো পুণ্যের কাজ, তুমি জানো না? ঠিকই বলেছেন বুড়িমা, এই গ্রামে জলের অভাব দিনকে দিন ভয়াবহ হচ্ছে। টিউবওয়েল একটা, অথচ প্রয়োজন শতগুণ। এইভাবে তো আর চলতে পারে না। আমার টাকায় টিউবওয়েল বসেছে। যার দরকার সে আমার কাছে এসে বলুক, আমি ঠিক করে দেব কে জল নেবে আর কে জল নেবে না। আর বুড়িমা, পুণ্যের কথা আমাকে শিখাতে এসো না, আমি ওসব খুব ভালো জানি। দাদা, তোমার কাছে অনুরোধ, অন্তত আমার বাচ্চাদের জন্য একটু জল নিতে দাও। তোমার সাথে আমার ঝামেলা আছে, কিন্তু আমার মেয়েটা তো কোনো অন্যায় করেনি, তাই না? শুনছো সমরেশ, ফেকিরিরা শুধু হাত পাততেই জানে, সংসার চালাতে পারে না। যাও, কি আর করবে, ফেকিরি ভেবে না হয়ে একটু জল নিতে দাও। অন্যায় হচ্ছে সমরেশ, সৃষ্টিকর্তা যা দান করেছেন তা সবাই মিলে ভাগ করে খেলে বরকত বাড়ে, আর লোভ করলে সর্বনাশ আসবে। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আর তুমি সিধুর বড় দাদা হয়ে এমন আচরণ তোমাদের। এতই যদি মায়া, তো তোমার জল তুমি দিয়ে দাও না কেন বুড়িমা? যত সব। তুমি আমার জন্য কেন শুধু শুধু ঝামেলা করছো? জানিস না, অন্যায় করা আর অন্যায় দেখে চুপ থাকা সমান অপরাধ। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। কি গো, এত দেরি হলো কেন? আজও কি তোমার দাদা বৌদি কথা শুনিয়েছে? কি আর বলবো গৌরী, টিউবওয়েলে দাঁড়িয়ে অপমান শুনতে শুনতে এক কলসি জল তুলতে এত সময় লাগলো আমার। আমাদের এই জলের কষ্ট যে কবে যাবে? এই জল নিয়ে প্রতিদিনকার অপমান আর সহ্য হয় না। বিধাতা, তুমি আমাদের ওপর কৃপা করো। কি আর করবে গৌরী, হতাশ হইও না। বিধাতা আমাদের লালিকে দিয়েছে, দুধটা না হলে তোমার হাড়ি চুলায় বসতো না, বুঝলে? আমাদের না খেয়ে মরতে হতো। আজ সকালে শ্যামলীর দোকানে দুধ বেচেছে টাকা পেলাম, তাই দিয়ে এক মুঠো চাল আনতে পেরেছি। দুপুরে ভাত হবে, কিন্তু কতদিনই বা এভাবে চলবে বলো তো? এই সিধুদা, ঘরে আছো নাকি? দাদা, আজ দোকানে সবাই শুধু জল নিয়েই কথা বলল। কারো কারো ঘরে জল নেই, বাচ্চারা কাঁদছে। মনে হয় না আর বেশি দিন এভাবে চলবে। জানি শ্যামল, প্রতিদিন শুনি এই কষ্টের কথা, কিন্তু আমিই বা কি করব? নিজের পরিবারকেই তো চালাতে হিমশিম খাচ্ছি রে। দেখিস না, জল আনতে গেলে অন্যরা যাই হোক আনতে পারে, কিন্তু আমি প্রতিদিন অপমানিত হই। তারপরেও কুকুরের মতো আবারও যাই, কারণ জল ছাড়া তো বাঁচা অসম্ভব। গ্রামে যে পানির জন্য আগুন লেগেছে, যদি আমাদের লালির দুধ না থাকতো আমরা তো বাঁচতেই পারতাম না, ভাত না খেয়ে মরতে হতো।
এই গরুই তোমাদের আশীর্বাদ দাদা। তবে শুনে রাখো, গ্রামের কষ্ট যদি না মেটে, একদিন না একদিন বড় কোনো বিপদ আসবেই আসবে। হ্যাঁ রে শ্যামল, সবই তো দেখছি আর শুনছি। নিজেও বউ বাচ্চা নিয়ে কষ্টে আছি। গ্রামের মানুষের কথা মনে হলে আরো বেশি মনের মধ্যে হাহাকার লাগে। কারো জন্য কিছুই করতে পারছি না। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে একমাত্র বিধাতাই পারে আমাদের উদ্ধার করতে, তাছাড়া আর কারো দ্বারা সম্ভব না। হ্যাঁ দাদা, আমরা তো জানি তুমি একজন ভালো মানুষ। তুমি সবার জন্য চিন্তা করো, আর তাই গ্রামের সবাই আমরা তোমাকে কত ভালোবাসি। তাই তোমার কাছে পরামর্শ করতে আসলাম। দেখো চিন্তা ভাবনা করে যদি কোনো উপায় খুঁজে বের করতে পারো। আমি তাহলে যাই, কেমন? সিধুদা, শুনছ? কাল থেকে অনেকের খাওয়ার মতো জলও পাইতাছে না। ছোট পোলাপানের পেট খারাপ হইতাছে। এই অবস্থায় আমরা কই যাই কও তো? শুনছি ভাই, আমিও টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে প্রতিদিন ঝগড়া শুনি। মনে হয় যেন জল না খেয়ে যদি বাঁচতে পারতাম অনেক ভালো হতো। হায়রে, এই গ্রামে কি দশা হলো! ছোটবেলায় এই মাঠে কুয়োর পানি খেয়ে খেলতাম, গ্রীষ্মে পুকুরে ডুব দিতাম, আর এখন এক ফোঁটা জলের জন্য আমরা ভিখিরি হয়ে দাঁড়াবো। দাদা, আজ দোকানে এক বুড়ি এসে চিৎকার করছিল। তার নাতনি 3 দিন ধরে গায়ে জ্বর নিয়ে শুয়ে আছে। জল না পেয়ে ওষুধও খেতে পারছে না। ভাবতে পারছো কি করুণ অবস্থা? হায় বিধাতা, জল ছাড়া মানুষ কি করে টিকে থাকবে? খাওয়ার দানার অভাব সহ্য করা যায়, কিন্তু তৃষ্ণা, তা তো এক মুহূর্ত সহ্য করা যায় না। জল ছাড়া কি বাঁচা যায়? গ্রামে শান্তি নাই রে বাবা, সারাক্ষণ জল নিয়ে গ্যাঞ্জাম। কেউ কাউকে ভালো চোখে দেখে না। আর যদি এভাবে চলতে থাকে, মানুষ মানুষের শত্রু হয়ে যাবে। এ কথা তো বুঝতেই পারছি বুড়িমা, কিন্তু কি যে করব তা তো ভেবে পাই না। কিভাবে যে জলের অভাব মিটাবো? টিউবওয়েল তো একটাই, তাও মস্টেশের। সে চাইলে জল দেব, না চাইলে বন্ধ করে রাখবো। আমরা তো ওর দয়ার উপরেই বাইসা আছি। সত্যি বলছি দাদা, এভাবে আর বেশি দিন চলবে না। গ্রামে বড় কিছু একটা দরকার, নয়তো মানুষ মরে যাবে তৃষ্ণায়। হায় বিধাতা, জলের কষ্ট থেকে আমাদের রক্ষা করো। এ কষ্টের শেষ কোথায়? শেষ কোথায় এই কষ্টের? তুমি আমাদের বাঁচার পথ দেখাও, নইলে যে আমরা সবাই মরব। দাদা বাবু, বাড়িতে আছেন? কে কে বাইরে? আমি স্বপন দাদা বাবু, ভেতরে আসবো? স্বপন, আয় আয়, ভেতরে আয়। আজ কদিন ধরে তোকে আমি মনে মনে খুঁজছি। তোকে কিছু বলার আছে। কি হয়েছে দাদা, বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার ছোট ভাই সিধু দিনকে দিন মাথা চারা দিয়ে উঠেছে। গরুর দুধ বেচে কিছু টাকা কামাই করেছে। লোকজন তার দিকেই ঝুঁকছে। আমি চাই না ওর ভালো হোক। এই গ্রামের সব লোক শুধু ওই গরিব সিধুকেই ভালোবাসে। আমি চাই সবাই আমার পায়ের কাছে আসুক। সিধুর কথা বলছেন দাদা? সে তো গরিব মানুষ। ওই দুধ বেচে কতটুকুই বা আয় হয়, তাতে আপনার কি? আপনি তো ধনী। তুমি বোঝো না স্বপন, সিধুর সংসারে ওই গরুই এখন ভরসা। যদি ওটাকে কোনোভাবে সরানো যায়, আর তাহলেই ওর সব শেষ হয়ে যাবে। ঠিক তাই, লালি নামের গরুটি হলো ওর বুকের ভরসা। ওটা থাকলে সিধু কখনো ভাঙবে না।
আমি সিধুকে সব দিক দিয়ে শেষ করতে চাই। ও আমার শত্রু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাবা, তুমি কি ছোট কাকার গরুর কোনো ক্ষতি করতে চাও? ছোট কাকা তো খারাপ কিছু করে না বাবা। চুপ কর মায়া, বড়দের কথায় নাক গলাবি না। যা যা, গিয়ে খেলা কর। আপনি যদি বলেন দাদা, কোনো ব্যাপার না। একটা গরু সামলাতে আর কতক্ষণ? তাই তো চাই, সিধু যেন কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কাজটা সামলে নিস, তবে সাবধান, কেউ যেন টের না পায়। চিন্তা করবেন না, আপনার কথাই শিরোধার্য হইল। সিধু, গ্রাম তৃষ্ণায় কাঁদছে, পানির কষ্টে মানুষ মরছে। এ কষ্টের অবসান চাইলে তোমাকে দিতে হবে বলি তোমার সবচেয়ে প্রিয় জিনিস। প্রিয় জিনিস? আমার তো কিছুই নেই। গরিব মানুষের প্রিয় আবার কি? মিথ্যা বলো না সিধু, তোমারও আছে। তোমার বুকের ভরসা, যার দুধে তোমার সংসার চলে, সেই লালি। না 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 না, লালিকে আমি কখনো দিতে পারবো না। ও শুধু গরু নয়, আমার সন্তানের মতো। ত্যাগ ছাড়া শান্তি আসে না, ত্যাগ ছাড়া মুক্তি নেই। কি হলো, এভাবে ঘামছো কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? গৌরী, এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কেউ যেন বলছিল গ্রামে শান্তি আনতে হলে আমার লালিকে বলি দিতে হবে। কি বলছো কি তুমি? লালি তো আমাদের সব। ওর দুধ না হলে আমরা খাবো কি? আর বাচ্চারা বাঁচবে কিভাবে? লালি, তুই শুধু গরু নোস, তুই আমার সাথী, আমার পরিবার। কিন্তু যদি তোর প্রাণের বিনিময়ে গোটা গ্রাম বাঁচে? না, আমি মানতে পারবো না। লালিকে ছাড়তে বলো না আমাকে। শোনো, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি বলছি, আমি কোনো অবস্থায় লালিকে ছাড়বো না। ও আমাদের সংসারের প্রাণ। ওর জন্যেই আমরা দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি। গৌরী, আমিও চাই না ওকে হারাতে, কিন্তু ভাবো তো, গ্রামের এত মানুষ কষ্টে আছে, তৃষ্ণায় বাচ্চারা কাঁদছে। আমার চোখে ঘুম আসে না গৌরী। আমাদের সংসারের দুঃখ তুমি দেখো না। লালির দুধেই চাল কেনা হয়, ওষুধ কেনা হয়। আমাদের বেঁচে থাকা লালির উপর নির্ভর। লালি না থাকলে আমরা খাবো কি? আমি সবই বুঝি, কিন্তু কি করব বলো? নিজের শান্তির থেকে একত্রে সকলের কষ্ট দূর করাই তো প্রকৃত সুখ। লালি আমার মেয়ে, আমি তাকে ছাড়তে পারবো না। তোর দুধেই তো সংসার চলে। তুই না থাকলে আমরা বাঁচবো কি করে? আমি জানি না গৌরী, কি করব। আমার মন বলে লালি আমাদেরই থাকবে, কিন্তু আমার বিবেক বলে হয়তো লালির জীবন দিয়েই গ্রাম রক্ষা করতে পারবো। ওগো, আমাকে একা করে দিয়ে আমার লালিকে নিয়ে যেও না। গৌরী, আমাকে ক্ষমা করো। গ্রাম বাঁচাতে হলে এই ত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। লালি, তুই আমার প্রাণ, আমার সন্তান। এতদিন তোর দুধে আমার সংসার বেঁচেছে। আজ তুই হবি গ্রামের মানুষের বাঁচার কারণ। আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর।
হায় বিধাতা, আমি কি করলাম? আমার সন্তানকে হারালাম। হে বিধাতা। হে বিধাতা, এইটা তো খাঁটি মিঠা পানি। এইটা তো আশ্চর্য ঘটনা। গতকাল তো এই জায়গায় মাঠ ছাড়া কিছুই আসিল না, এক রাইতে এত পুকুর। এইটা যে সৃষ্টিকর্তার অমোঘ দান। দাদা, দাদা, তুমি এখানে বসে আছো? গ্রামে কি ঘটেছে কিছু জানো নাকি? মাঠের মাঝখানে রাতারাতি এক বড় মিঠা জলের পুকুর তৈরি হয়েছে, পানিতে টইটুম্বুর। পুকুরের নিচ দিয়ে হয়তো ঝর্ণা দিয়ে জল উঠেছে। বিধাতা আমাদের উপর কৃপা করেছে গো দাদা, কৃপা করেছে। দাদা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আর লালি কোথায়? ওর কি কিছু হয়েছে নাকি? শ্যামল, লালিকে আমি হারালাম। আমার প্রাণ গেল, কিন্তু গ্রাম বাঁচল রে। হ্যাঁ, আমাদের লালি নেই, কিন্তু এই পুকুরটা ওরই ত্যাগের ফল। এই জলে গ্রামের মানুষ বাঁচবে। সিধু ভাই, তোমার মতো মানুষ কয়জন আছে এই গ্রামে? নিজের সুখ ত্যাগ কইরা সবার প্রাণ বাঁচাইলা। আজ থেকে এই পুকুর রে আমরা লালি নামেই ডাকমু। এইটা হইল লালির দান। হ্যাঁ, ঠিকই বলেছ। এই পুকুর লালির আত্মত্যাগের স্মৃতি হয়ে থাকবে চিরকাল। আমরা লালিকে হারালেও ও বেঁচে থাকবে এই জলের ঢেউয়ে। দাদা, আমি যা দেখছি তা অবিশ্বাস্য। তোমার ত্যাগ ছাড়া এ ঘটনা অসম্ভব। পুরো গ্রামকে তুমি বাঁচালে। তুমি যে কত বড় কাজ করেছো সেটা তুমি নিজেও জানো না। হায় সৃষ্টিকর্তা, এমন ঘটনা রূপকথার গল্পে শুনেছি, জীবনে কোনো দিন দেখিনি। মৃত্যুর আগে এমন অলৌকিক ঘটনার সাক্ষী হলাম। সিধু, তোর ত্যাগ না হলে আমরা আজও পানির অভাবে কাতরাচ্ছিলাম। লালি জীবন দিয়ে তুই আমাদের প্রাণ বাঁচালি। ঈশ্বর তোর দীর্ঘায়ু দিন। সিধু ভাই, আমরা জীবনে তোমার এই ত্যাগ কোনোদিনও ভুলবো না। এমন মানুষ খুব কম জন্মায়। তল্লাই আমরা কৃতজ্ঞ। লালির ত্যাগ মনে থাকবো। আর এই পুকুর রে লালির দান নামেই ডাকমু আমরা। সিধু, আজ আমরা তোমার মতো সন্তান পেয়ে ভাগ্যবান। তোমার এই ত্যাগ আমরা সারা জীবন মনে রাখবো। তবে আমার একটা কথা আছে, তোমরা সবাই শোনো। সিধু এই গায়ের সন্তান, যে নিজের সর্বস্বটুকু দিয়ে আমাদের কথা ভাবতে পারে। তাহলে আমরা কেন তার কথা ভাববো না? সিধুর সংসার চলতো লালির দুধ বিক্রি করে। আর তাই গ্রামের সবাই আমরা টাকা উঠাবো সিধুর সংসার চালানোর জন্যে। তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেব। কি বলো সবাই? এ কি হলো? আমার শত্রু কিনা শেষ পর্যন্ত গ্রামের মানুষের চোখে শ্রেষ্ঠ হয়ে গেল। বাবা, যদি ছোট কাকা না থাকতো আজ আমরা কি পানি পেতাম? যে ছোট লোক সিধুকে সবসময় আমরা পায়ের নিচে রাখতে চেয়েছি, আজ সে কিনা গ্রামের শ্রেষ্ঠ সন্তান হয়ে গেল। সবার চোখের মনে হলো। কাকা কাকা, তুমি এই গ্রাম বাঁচিয়েছো, আর কারো জলের কষ্ট হবে না কাকা। লালি, তুই নেই, কিন্তু তোর ত্যাগে গোটা গ্রাম বাঁচলো।
তোর এই দান কোনো দিনও কেউ ভুলবে না রে লালি, কোনো দিনও কেউ ভুলবে না। গ্রামে শান্তি ফিরে এলো, জীবন স্বাভাবিক পথে ফিরল। সিধু আর তার পরিবার শিখল ত্যাগের যে বড় শক্তি আর কিচ্ছু নেই। তুমি এখানে দাদা, কি ব্যাপার? যা বলতে এসেছো বলো। সিধু ভাই, আমি তোকে সারা জীবন অপমান করেছি, তোর সাথে অন্যায় করেছি। সব সময় তোর প্রতি আমার হিংসা ছিল। জানিস, আমি চাইতাম তুই যেন কখনো আমার মতো না হয়ে উঠিস। ছাড়ো দাদা, পুরনো কথা বলে আর কি হবে? সেই দিনগুলো তো চলেই গেছে, এখন কেন বলছো সে কথা? না রে, আজ বলতেই হবে। ভেবেছিলাম ভোগে সুখ আছে, টাকা পয়সায় সম্মানে মানুষ বড় হয়, কিন্তু এখন বুঝি যারা অন্যের জন্য ভাবে, যারা ভালোবাসা দেয়, তারাই আসল সুখী রে। তুই সেই মানুষটার সিধু, তোকে এখন সবাই ভালোবাসে। দাদা, ছোটবেলায় তুমি সব সময় বলতে আমি কিছুই পারবো না, কিন্তু আমি শুধু চেয়েছিলাম মানুষদের ভালোবাসতে, তাদের পাশে দাঁড়াতে, আর আজ তা আমি পেরেছি। এই আমার সবচেয়ে বড় পাওয়া দাদা। আমি এখন একা হয়ে গেছি রে সিধু। অহংকার, হিংসা এসব শুধু মানুষকে ধ্বংস করে দেয়। আর তাই তো আমার এত অর্থ সম্পদ আছে, তবুও গ্রামের মানুষ আমাকে নয়, তোকে ভালোবাসে। এখন আমি চাই তোর মতো হতে। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। ক্ষমা করার কিছু নেই দাদা, মানুষ ভুল করে তারপর শেখে। আসল কথা হলো আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। হ্যাঁ সিধু ভাই, আমাকে তুমিও ক্ষমা করো। আমিও তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অপমান করেছি। আমরা দুজনেই ক্ষমা চাই তোমার কাছে। না বৌদি, এভাবে বলো না। তোমরা আমার গুরুজন, তোমরা ক্ষমা চাইলে আমার যে খারাপ লাগবে। দে ভাই, মেয়েটাকে আমার কোলে দে। আজ পর্যন্ত ওকে আমি ভালো করে দেখিনি। এই নাও দাদা, এই নাও। যাক, শেষ পর্যন্ত দুই ভাইয়ের এতদিনের দ্বন্দ্ব মিটল। আমরা সবাই এখন একসাথে। হ্যাঁ গৌরী, আমরা এখন থেকে এক হই চলবো। বাবা মা, তোমরা এখানে? আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এ কি বাবা, তুমি রানীকে কোলে নিয়েছো? ছোট কাকার সাথে কি তোমার ভাব হয়ে গেছে বাবা? হ্যাঁ রে মা, এখন থেকে তোর ছোট কাকার সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই একসাথে এক পরিবার হয়ে আনন্দে থাকবো। হ্যাঁ, কি মজা! এখন থেকে আমি যখন ইচ্ছে ছোট কাকা কাকির সাথে দেখা করতে পারবো, আর রানীর সাথে খেলাও করতে পারবো। হ্যাঁ রে মা, এখন থেকে তুই আর একা নোস, তোর একটা বোনও আছে, তুই তার সাথেই খেলবি। আমাদের পরিবার এখন পূর্ণ হলো। দেখেছো দাদা, পরিবারের সবাই এক হলে ছোট শিশুর মাঝেও কত আনন্দ আসে। হ্যাঁ ভাই, আমি আমার সারাটা জীবন হিংসা অহংকারে নষ্ট করে ফেলেছি। এখন থেকে আর একটা মুহূর্তও নষ্ট করব না। সবাই মিলে একসাথে আনন্দ করব। কিরে সিধু, এই শান্তির পুকুর পাড়ে কি সুখের মেলা বসেছে নাকি রে? আজ দেখছি আনন্দের দিন, এতদিনের দ্বন্দ্ব আজ দেখছি দুই ভাই একসাথে দাঁড়িয়ে আছে, দুই পরিবার মিলে গেছে। আমি কি ভুল দেখছি নাকি সত্যি দেখছি? না বুড়িমা, এটা সত্যিই দেখছো। আমরা দু ভাই মিলে গিয়েছি। আমি আমার হিংসা অহংকার সব ত্যাগ করে আমার ছোট ভাইকে আপন করে নিয়েছি।
এ তো খুশির কথা। মনে রাখবি, হিংসে আর অহংকার থাকলে কখনোই সুখ পাওয়া যায় না। একে অপরকে ভালোবাসার মধ্যে দিয়েই প্রকৃত সুখ পাওয়া যায়। দেখো, তোমাদের মিলন দেখে পুকুরের জলও যেন হাসছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিক কথাই বলেছ। পুকুরে জল দেখো, মনে হচ্ছে আমাদের সবার মিলনের আনন্দে খুব খুশি হয়েছি। একে অপরকে ভালোবাসার মধ্যেই থাকে প্রকৃত সুখ। হিংসে আর অহংকার কাউকে কখনো সুখী হতে দেয় না। আহ, কি মজা! নদীর পানি একদম ঠান্ডা। প্রতিদিন যদি এমন ভাবে খেলতে পারতাম। শুধু খেলাধুলা করলে পড়াশোনা করবে কেমন করে? আরে আরে, দেখো দেখো, আকাশটা মুহূর্তেই কালো হয়ে গেল। মনে হচ্ছে ভয়ানক কিছু হবে। ওরে সবাই তাড়াতাড়ি ঘরে যাও। এই মেঘ দেখে মনে হইতাছে ঝড় আইতাছে, নদীর পানি বাড়তাছে। হায় সৃষ্টিকর্তা, বৃষ্টি যে থামছেই না, পানি যে ঘরে ঢুকে পড়েছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবো কোথায়? সব ভেসে যাচ্ছে, ঘর ভেঙে পড়েছে। হায় সৃষ্টিকর্তা, কিসব হচ্ছে এইসব? আমাদের বাঁচাও, সব ভেসে গেল রে। যে নদী একসময় ছিল জীবনের গান, মুহূর্তে সে হয়ে উঠল মৃত্যুর ভয়াল স্রোত। আনন্দে ভরা গ্রাম তখন কান্না আর আতঙ্কে ডুবে গেল। দাদা, দাদা দেখো না, আমাদের ঘরটাও নেই। আলনা, খাট, হাঁড়ি, পাতিল সব নদীর পানিতে ভেসে গেল। প্রতি বারই এমন হয়, প্রতিবার বন্যা এলে সব ভেসে যায়। আমরা আমরা কি সারা জীবন এভাবেই রাত কাটাবো? নীলা, যদি নদী ঘর ভাসিয়ে নিয়ে যায় তাহলে নদীর বুকেই ঘর বানানো উচিত। এমন একটা ঘর যেটা ভেসে থাকবে কিন্তু কখনো ডুবে যাবে না। পানি যতই আসুক, ঘরটা আমাদের সাথেই ভেসে থাকবে। নদীর বুকের ওপর ঘর? দাদা, তুই কি সত্যি ভাবছিস এটা সম্ভব? নদী তো কত ভয়ানক, তার স্রোতের সাথে কেউ লড়তে পারে নাকি? কে বলেছে পারা যায় না? কলা গাছ দেখেছিস? এক একটা কলা গাছ বিশাল, কিন্তু কখনো ডোবে না। আমি দেখেছি ঝড় এলেও কলা গাছ নদীতে ভেসে থাকে। যদি অনেকগুলো কলা গাছ একসাথে বাঁধা যায় না, তার উপর একটা মাচার মতো কাঠামো দাঁড় করানো যায়, সেই মাচার উপরে আমাদের ঘর হবে রে, একটা ভাসমান ঘর। কিন্তু দাদা, সবাই তোকে নিয়ে হাসবে, বলবে তুই পাগল হয়ে গেছিস। গ্রামে কেউ এমন কথা ভাবতেও সাহস পাবে না। আসুক তারা, আজকে হয়তো সবাই উপহাস করবে, বলবে এটা অসম্ভব, কিন্তু আমি থামবো না। আমি চেষ্টা করব। একদিন আসবে যখন এই ঘরই হবে সবার বাঁচার ভরসা, বুঝলি? দাদা, তুই সত্যি যদি এটা বানাতে পারিস, তবে আমি প্রথম তোর ঘরে থাকবো। আমি তোর পাশে আছি দাদা। দেখলি নীলা, ওসব কলা গাছগুলো খেয়াল কর। ঝড়, বৃষ্টি, স্রোত, ঢেউ কিছুতেই ওরা ডুবছে না। কত ভারী গাছ, তবুও ডুবছে না, ভাসছে। হ্যাঁ দাদা, সত্যি তো। আমি ভেবেছিলাম এত জোয়ারে সব কিছু ডুবে যাবে, কিন্তু কলা গাছগুলো যেন নদীর সাথে লড়াই করছে। এটাই হলো রহস্য। কলা গাছই আমাদের বাঁচার উপায়। ভাবতো, যদি অনেকগুলো কলা গাছ একসাথে বেঁধে রাখা যায়, তাহলে তার উপর কাঠামো দাঁড় করানো যাবে। যেমন মাচা হয় ঠিক তেমন, আর সেই কাঠামোর ওপরেই হবে আমাদের ঘর, বুঝলি? দাদা, নদীর বুকের ওপর ঘর বানানো মানে তো খুব বড় ব্যাপার। যদি ভেসে যায়, যদি স্রোতে টেনে নিয়ে যায়, তখন সবাই বলবে মিলন পাগল হয়ে গেছি।
তুই কষ্ট পাবি রে দাদা। না নীলা, আমি ভয় পাবো না। সবাই হাসুক, সবাই বলুক আমি পাগল। আমি জানি কলা গাছ আমাদের ভাসিয়ে রাখবে। এই ভাসমান ঘরই মানুষকে বাঁচাবে। তখন সবাই বিশ্বাস করবে। তুই যদি সত্যি এটা মনে করিস সম্ভব, তবে আমি তোকে থামাবো না। আমি পাশে আছি তোর। কিন্তু দাদা, প্রতিশ্রুতি দিস তুই এটা অর্ধেক করে ছেড়ে দিবি না। প্রতিশ্রুতি দিলাম, যত কষ্টই হোক আমি চেষ্টা করব। একদিন নদীর বুকে দাঁড়াবে কলা গাছের ঘর, আর তখন গ্রামবাসী আর কোনোদিনও ভেসে যাবে না, একদমই না। হাস্যকর মিলন, তুই কি ভাবছিস নদীর ওপর ঘর বানাবি? নদীর পানি, বন্যার ঢেউ সব ভাসিয়ে নেবে। তুই কি সত্যি মনে করছিস এটা সম্ভব? দেখো সবাই, মিলন আবার পাগল হইয়া গেছে। বন্যার দিন নদীতে ঘর বানাইবো? ওরে বেচারা, এ যে সব ভাইসা যাইতাছে, তুই কি দেখতে পারতাছ না নাকি? শোনো, আমি জানি এটা কঠিন, সবাই বলছে অসম্ভব, কিন্তু আমি থামবো না। আমি একদিনেই ঘর বানাবো, আর সবাইকে দেখাবো কলা গাছের ঘর মানুষের আশ্রয় হতে পারে। ভালো পাগল সেটি, আমরা অপেক্ষা করব কখন তুই জলে হাবুডুবু খাবি আর সবাই তোকে বাঁচাতে যাবে। পাগল, তুমি কি ভাবছো এই নদীর ঢেউ তোমার ঘর দেখবে না? যখন ঢেউয়ে তোর সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে, তখন কি হবে? আমি জানি সবাই হাসবে, সবাই উপহাস করবে, কিন্তু আমি থামবো না। যারা ভয় পায় তারা হয়তো হাসবে, কিন্তু আমি চেষ্টা করব। আর একদিন দেখা যাবে এই ঘরই হবে বন্যার দিনে মানুষের আশ্রয়। তুই তাই কর দাদা, আমি তোর পাশে আছি। যে যাই বলুক না কেন, তোর ওপর আমার বিশ্বাস আছে। ঠিক আছে, যদি তুই সত্যিই পারিস, আমি প্রথমে আসবো তোর ঘরে থাকতে। নীলা, দেখছিস এই কলা গাছগুলো? ওরা কখনো ডোবে না। যদি আমরা সঠিকভাবে এগুলো জোড়া দেই, বাঁশ ও দড়ি দিয়ে শক্ত করি, তাহলে আমরা বানাতে পারবো ভাসমান ঘর। হয়তো প্রথমে কেউ বিশ্বাস করবে না, কিন্তু একদিন সবাই দেখবে আমরা পারি। দাদা, আমি জানি তুই পারবি। আমি কি সাহায্য করব? যেটুকু পারি আমি সবই করব। আমি তোর পাশে থাকবো দাদা। ঠিক আছে নীলা, আজ থেকে আমাদের কাজ শুরু। সবার উপহাসের কথা মাথায় আনবে না। আমরা প্রথমবার চেষ্টা করব, যদি ব্যর্থ হই নতুন উপায় খুঁজব। একদিন এই ঘর হবে আমাদের সবার জন্য। দাদা দেখ, এটি ঠিক মতোই ভেসে আছে। আমরা যদি আর একটু শক্ত করে বাঁধি, তাহলে আরো শক্ত হবে। আমি নিশ্চিত আমাদের ঘর ভেসে থাকবে। হ্যাঁ নীলা, আজ আমরা প্রথম ধাপ ফেলেছি। হয়তো কেউ হাসবে, কেউ বলবে পাগল, কিন্তু আমি জানি এই চেষ্টা আমাদের স্বপ্নের ঘর তৈরি করবে। বন্যা যত ভয়ঙ্করী হোক, আমাদের ঘর ভেসে থাকবে। আমি তোর পাশে আছি দাদা, আমরা একসাথে পারবো। তুই কেবল আমাকে বলবি কোথায় কি লাগাতে হবে, আমি সঙ্গে আছি তোর। তুই কি পাগল হয়ে গেছিস মিলন? এই বন্যার দিনে তুই নদীর কাছে দাঁড়িয়ে করছিসটা কি? ঘর, কলা গাছ, বাঁশ সবই তো ভেসে যাবে। তুমি কি বোঝো না আমাদের জীবন বড় বিপদে পড়তে পারে? মা, আমি জানি ভয়ঙ্কর, কিন্তু যদি আমরা চেষ্টা না করি, তাহলে বন্যার দিনে কোথায় যাব? আমাদের সবাইকে বাঁচাতে এই ঘর বানানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখেছি কলা গাছ ডোবে না। যদি আমরা ঠিকভাবে বানাই, ঘর কিন্তু ভেসে থাকবে গো। কিন্তু তুই তো এখনো খুব ছোট মিলন। আমি চাই না তুই আহত হ।
নদীর স্রোত কখনোই নিয়ন্ত্রণে আসে না, আর সবাই তোকে উপহাস করছে। সব মানুষ তোকে পাগল বলছে রে। আমি চাই না তুই হতাশ হ। মা, আমি ভয় পাই না। যদি কেউ হাসে, কেউ পাগল বলে, আমি থামবো না। তুমি ভেবো না মা, আমি সব সময় সতর্ক থাকব। আমি শুধু চাই আমাদের গ্রাম, আমাদের মানুষ বন্যায় ভেসে না যাক। এই ঘরই আমাদের সবার আশ্রয় হবে। তুই সত্যি দৃঢ় মিলন। আমি জানি তোর ইচ্ছে শক্তি কতটা, কিন্তু মা হিসেবে আমি চাই তুই সব সময় সাবধানে থাক। তোর যদি কিছু হয়, আমি কি করে বাঁচবো? মা, দাদা ঠিকই বলছি, আমরা একসাথে আছি। তুমি ভয় পেও না মা, আমরা সাবধানেই করবো। ঠিক আছে, তোরা যা খুশি কর, তবে সাবধানে থাকিস। এই বন্যার দিনে যেন কোনো বিপদ না ঘটে। শুনছি তুমি নদীর ওপর ঘর বানানোর পরিকল্পনা করছো মিলন। সবাই বলে অসম্ভব, কিন্তু আমি শুনতে চাই কেন তুমি এতটা দৃঢ়? মাস্টার মশাই, আমি জানি সবাই হাসবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে বন্যার দিনে গ্রামবাসীরা কোথায় যাবে? আমি দেখেছি কলা গাছ ভেসে থাকে। যদি আমরা সঠিকভাবে বানাই, ঘর ভেসে থাকবে, সবাইকে বাঁচাতে পারবে। ভালো বলেছিস মিলন। সাহস এবং চিন্তা শক্তি, এই দুটি মিলিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। তুই হয়তো এখনো ছোট, কিন্তু তোর মনোবল যে তোর বয়সের চেয়ে অনেক বড় তা স্পষ্ট। মনে রাখবে, স্বপ্নের জন্য যারা ধৈর্য ধরে চেষ্টা করে, শেষ পর্যন্ত তারাই সফল হয়। কেউ যদি তোর সঙ্গে উপহাস করে, তা ভাবিস না, কিন্তু আমি কিন্তু তোর পাশে আছি। প্রয়োজন হলে তোদেরকে পরিকল্পনায় সাহায্য করব আমি। ধন্যবাদ মাস্টার মশাই, আপনার সমর্থন পেয়ে আমি আরো দৃঢ় বোধ করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ঘর বানাবো, বন্যার দিনে সবাইকে বাঁচাবো আমি। ঠিক আছে মিলন, তবে মনে রাখবি, প্রতিটি পদক্ষেপে সতর্ক হতে হবে। নদীর পানি কখনো কোনো নিয়ম মানে না। তবু আমি বিশ্বাস করি তোর চেষ্টা সফল হবে। মিলন, আমি শুনেছি তুই নদীর ওপর ঘর বানাচ্ছিস। কি ভাবছিস ছেলে? এই বন্যার পানি, এই ভয়ঙ্কর ঢেউ, আর তোর ওই কলা গাছ সব ভালো থাকবে? সব ভেসে যাবে রে। তখন তুই কি করবি? চাচা, আমি জানি ঝুঁকি আছে, কিন্তু যদি আমরা চেষ্টা না করি তাহলে বন্যার দিনে মানুষ কোথায় যাবে? আমি দেখেছি কলা গাছ ভেসে থাকে। আমরা সঠিকভাবে বানালে ঘর ভেসে থাকবে, সবাইকে বাঁচাবে। হাস্যকর! তুই কি জানিস নদীর স্রোত কত শক্ত? তুই কি চাস গ্রামবাসীকে বিপদে ফেলতে? যদি ঘর ভেসে গিয়ে কারো ক্ষতি হয়, সবাই বলবে মিলনের জন্য হয়েছে, মিলনের জন্য হয়েছে। আমি কিছু বলছি ছেলে, নদীর ওপর কলা গাছের ঘর বানানো কোনো সাধারণ কাজ নয়। বিপদ আছে, ভয় আছে। যদি কিছু হয়, তখন তোমার মা কাঁদবে। আমি চাই না তোদের কোনো কষ্ট হোক। চাচা, আমি সব বুঝি, কিন্তু আমি থামবো না। কেউ হাসুক বা উপহাস করুক, আমি চেষ্টা করব। একদিন দেখবে এই ঘরই হবে বন্যার দিনে মানুষের আশ্রয়। আমি চাই সবাই বাঁচুক। তুমি সত্যিই দৃঢ় মিলন, তবে মনে রেখো, সতর্ক থাকতে হবে। নদী খেলার জায়গা নয়। তবুও তুমি এতটা দৃঢ়, দেখি তাহলে কি হয়। নীলা, দেখেছিস এই বাঁধগুলো ঠিক মতো না হলে ঘর কিন্তু ভেসে যাবে। আমরা থামবো না, যতই ঝড় আসুক আমি চেষ্টা করব।
যদি আমরা ভালোভাবে বাঁধি, ঘর ভেসে থাকবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। দাদা, পানি আবার বেড়ে যাচ্ছে, আমরা কি শেষ করতে পারবো? এখানে তো সবকিছু এত কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু কখনো সহজ হলে সাহসের মানেই হবে না। আমরা যদি চেষ্টা করি, সবাই দেখবে একটা ছেলে ও তার বোন নদীর বুকের ওপর ঘর বানাতে পারে। আজকে হয়তো সবাই উপহাস করবে, কিন্তু একদিন তারা দেখবে আমাদের ঘরই বন্যার দিনে সবাইকে আশ্রয় দেবে। দাদা, আমরা পারবো, যত কঠিনই হোক আমরা থামবো না। যে যাই বলুক, আমরা একসাথে আছি। ঠিক আছে নীলা, আমরা একসাথে যদি একবার সফল হই, কেউ আর ভেসে যাবে না। এই ঘর হবে প্রত্যেক মানুষের আশ্রয়। আজ আমরা শুরু করেছি, আগামীকাল আরো শক্তিশালী হবে। নীলা, দেখেছিস, সব শেষ হয়ে এসেছে। দেখ, এখন ঘর ভেসে থাকবে রে। কেউ যা ভাবতে পারে না, আমরা তা করে দেখিয়েছি। নদীর ওপর কলা গাছের ভাসমান ঘর, যা হতে পারে মানুষের আশ্রয়। দাদা, এটা অসাধারণ। আমি জানতাম তুই পারবি। নদীর ওপর ঘর ভেসে আছে, কিন্তু ডুবছে না। আমরা সত্যি করলাম। এটা এটা কি মিলন, তুই সত্যি করেছিস? নদীর ওপর কলা গাছের ঘর দাঁড়িয়ে আছে, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি, আমি ভুলে গিয়েছিলাম তুই এভাবে সম্ভব করতে পারবি রে। মিলন, তুই আমাদের চোখ খুলে দিলি রে, চোখ খুলে দিলি। আমি জানতাম বাবা, তুই পারবি। এই ঘর শুধু আমাদের একার নয়, এটা সবার। বন্যার দিনে আমরা সবাই বাঁচবো। দেখেছিস দাদা, আমরা একসাথে করেছি। কেউ কি কখনো ভাবতে পারতো নদীর ওপর কলা গাছের ঘর? হ্যাঁ নীলা, আমরা করেছি। যে যতই হাসুক বা উপহাস করুক না কেন, আজ থেকে এই ঘরই হবে গ্রামবাসীর আশ্রয়। বন্যা যতই ভয়ানক হোক, আমরা আর ভেসে যাব না। পানি যতই বাড়ুক, ঢেউ যতই ভয়ঙ্কর হোক, এই ঘর ভেসে থাকবে। সবাইকে আমরা বাঁচাতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই। এই ঘরই আমাদের নিরাপদ আশ্রয়। তোমরাও সবাই ঘরে এসো, ভয় পেও না। দাদা বানিয়েছে ঘর, ভেসে থাকবে। এটা কখনো ডুবে যাবে না। তুমি যে ভয় দেখছো, তা আর থাকবে না। আমরা সবাই নিরাপদ। দেখছি সত্যিই ভেসে আছে, কেউ ডুবে যাচ্ছে না। মিলন, তুমি আমাদের জীবন বাঁচালে। নদীর এই কলা গাছের ঘর না থাকলে আমরা সবাই হারিয়ে যেতাম। আমি কখনো ভাবিনি নদীর বুকের ওপর সত্যি ঘর দাঁড়াতে পারে। আমি কখনো ভাবিনি। দাদা, তুমি কি দেখলে? এই ঘর ভেসে আছে, ডুবেনি। বন্যার পানি যতই বাড়ুক, আমরা সবাই নিরাপদ। আমার ছেলে সত্যি অসাধারণ। আমি জানতাম তুই পারবি, কিন্তু বাস্তবটা দেখে আমার চোখে জল উঠে এলো। মিলন, তুমি সত্যি অসাধারণ। আমরা দেখেছি কিভাবে তুমি কলা গাছের উপর ঘর তৈরি করেছো। এই ঘর শুধু একটি ঘর নয়, এটি আমাদের আশ্রয়, আমাদের নতুন আশা। বন্যা যতই ভয়ঙ্কর হোক না কেন, আমরা আর ভেসে যাব না। হুররে, আমরা হন নিরাপদ, আমরা বাঁচবো। ধন্যবাদ মিলন, ধন্যবাদ মিলন তোমারে। নীলা, দেখছিস, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। এই ঘর শুধু আমার নয়, সবার। নদীর বুকের ওপর দাঁড়িয়ে, বন্যার পানি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমরা আর ভেসে যাব না। এই নদীর ওপর দাঁড়িয়ে আমাদের গ্রাম আবার নিরাপদ। আজ থেকে সবাই জানবে,
নদীর পানিতে ভেসে থাকা ঘরও হতে পারে মানুষের আশ্রয়। দাদা, তুই সত্যি অসাধারণ। আমরা একসাথে সবাইকে বাঁচাতাম। এই ঘর শুধু একটি কলা গাছের ঘর নয়, এটি আমাদের আশা, আমাদের সাহস, আমাদের নতুন জীবন। তুমি সত্যি অসাধারণ। তুমি আমাগর দেখাইয়া দিছ ভয় রে জয় করা যায়। দাদা, দেখেছিস সবাই কত খুশি। ঘর শুধু নদীতে ভেসে নেই, এটা সবার হৃদয়ে বেঁচে আছে। আমরা একসাথে সবাইকে বাঁচালাম, আমরা সবাই নিরাপদ। হ্যাঁ সবাই, এই ঘর শুধু আমার নয়, এটি আমাদের সবার, আমাদের সাহসের, আমাদের একতার প্রতীক। বন্যা যতই ভয়ঙ্কর হোক না কেন, আমরা আর ভেসে যাব না। আজ থেকে এই কলা গাছের ঘর আমাদের নতুন আশা, আমাদের নতুন জীবন। হুররে হুররে, আমরা মাসুম, আমরা নিরাপদ। মিলন ভাই, ধন্যবাদ তোমারে, ধন্যবাদ।